আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, ক্ষমতার অলিন্দে কখন কার কপাল খুলে আর কখন কার সিংহাসন ধুলোয় মিশে যায় রাজনীতিতে এই জটিল হিসাব মেলানো পৃথিবীর অন্যতম কঠিন কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে ক্ষমতাটা যখন অত্যন্ত দ্রুত গতিতে বিএনপির হাতে গেল, তখন অনেকেই কিন্তু ভেবেছিলেন সংকট বুঝি কেটে গেল। দেশ বুঝি একটা স্থিতিশীল ট্র্যাকে উঠে পড়ল। কিন্তু ক্ষমতার মসনদ বড়ই অদ্ভুত এক জায়গা। এখানে বসলে যেমন সবকিছু নিজের নিয়ন্ত্রণে মনে হয়, তেমনি গদি হারানোর তীব্র ভয়টাও প্রতি মুহূর্তে চারপাশ থেকে কিন্তু তাড়া করে বেড়ায় কিংবা তাড়া করে ফেরে। দর্শক, আজ আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সেখানে ডক্টর ইউনূসের পূর্ব বলা চলে এক প্রকার চোখে বুকে গেছে। তিনি হয়তো ভেবেছিলেন অন্তর্বর্তীকালীন সময়ে নিজের একটি শক্ত বলয় তৈরি করবেন এবং পরবর্তীতে কোনো শক্তিশালী সাংবিধানিক পদে, যেমন রাষ্ট্রপতির মতো শীর্ষ কোনো এক আসনে বসে একটি প্যারালাল সরকার চালাবেন। কিন্তু বাস্তবে কি হলো? ইতিহাস সাক্ষী, রাজনীতিতে যারা নিজস্ব রাজনৈতিক সংগঠন ও ক্যাডার ছাড়া খেলতে নামেন, তাদের শেষ পরিণতি কখনোই আসলে শুভকর হয় না। ব্রিটিশরা যেভাবে তড়িঘড়ি করে লর্ড মাউন্ট ব্যাটেনের মাধ্যমে ক্ষমতা কংগ্রেস আর মুসলিম লীগের হাতে তুলে দিয়ে পাপতাড়ি গুটিয়েছিল, ঠিক সেভাবেই ডক্টর ইউনূস বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় নিলেন। এবং তিনি হয়তো মনে মনে একটা আশা রেখেছিলেন। কি আশা রেখেছিলেন? বিএনপি তাকে পরবর্তী সময়ে, অর্থাৎ বর্তমানের সময়ে, কোনো সম্মানজনক জায়গায় বসিয়ে রাজনৈতিক সুরক্ষাটুকু দেবে। কিন্তু বাস্তব রাজনীতি বড় নির্মম। বিএনপি যখনই ক্ষমতায় নিজেদের অবস্থান পাকা করলো, সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূসকে পাশ কাটিয়ে নিজেদের পথ বেছে নিল। বিএনপি রাষ্ট্রপতির জন্য বেছে নিল তাদেরই ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আর জামাত সামনে আনলো কর্নেল অলি আহমদকে। ফলে ডক্টর ইউনূসের রাষ্ট্রীয় ক্ষমতায় পুনরায় আসার যে ন্যূনতম সম্ভাবনা ছিল, তা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেল। তার প্রথম পর্ব ছিল ক্ষমতায় আসা, দ্বিতীয় পর্ব ছিল অন্তর্বর্তীকালীন অধ্যায় শেষে স্থায়ী কোনো কাঠামোর মাধ্যমে টিকে থাকা। এই দুটো প্রকল্পই কিন্তু বলা চলে পুরোপুরিভাবে বুমেরাং হলো বা ব্যর্থ হলো। এখন দিল্লিতে বসে শেখ হাসিনা যখন এই দৃশ্য দেখছেন, তখন তার চেয়ে তৃপ্ত এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ হবেন না। কেন বলছি এই কথাটা? দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকালে বিষয়টি পরিষ্কার হবে। ২০০৯ সাল থেকেই শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্রমাগত সতর্কবার্তা দিয়ে আসছিলেন। তখন মানুষ ভাবতো এটি নিছকই রাজনৈতিক আক্রোশ। মানুষ স্বভাবতই প্রতিষ্ঠান বিরোধী মনোভাব পোষণ করে। ক্ষমতায় যিনি থাকেন, তার বিরোধিতাকেই সাধারণ মানুষ এক ধরনের বীরত্ব মনে করে। সে সময় ডক্টর ইউনূস সাধারণ মানুষের চোখে ছিলেন এক অনন্য উচ্চতার ব্যক্তিত্ব। কিন্তু যখনই তিনি বাস্তবে রাষ্ট্র ক্ষমতার উত্তাপ গায়ে মাখলেন, মাত্র কয়েকটা মাসের ব্যবধানে মানুষের সেই মোহভঙ্গ ঘটল। তার শাসনের ভুল ত্রুটি, প্রশাসনিক অনভিজ্ঞতা আর একের পর এক বিভ্রান্তিকর সিদ্ধান্তের কারণে জনমত কিন্তু তার বিরুদ্ধেই চলে গেল। দর্শক, শেখ হাসিনা সেদিন যেসব কথা বলতেন, আজ সাধারণ মানুষের একাংশ ঘুরে ফিরে সেই সুরেই কিন্তু কথা বলছে। এটাকে যদি শেখ হাসিনার একটি বড় রাজনৈতিক ও নৈতিক বিজয় বলা হয়, তবে খুব একটা কিন্তু ভুল হবে না। কিন্তু আসল নাটকের শুরু তো কেবল এখান থেকেই। এখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে বিএনপি সরকার এবং তারা ভাবছে ডক্টর ইউনূস দৃশ্যপট থেকে বিদায় নিয়েছেন। মাঠ এখন তাদের জন্য পুরোপুরি ফাঁকা এবং নিরাপদ। কিন্তু তারা কি আদৌ বুঝতে পারছে ডক্টর ইউনূস যে রাজনৈতিক খাদের ভেতর পা দিয়ে হারিয়ে গেলেন, বর্তমান এই বিএনপি সরকারও ঠিক একই খাদের কিনারায় বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে আছে। দর্শক, ক্ষমতার মসনদে বসার পর বিএনপি এখন হাড়ে হাড়ে কিন্তু টের পাচ্ছে মাঠের বিরোধিতার রাজনীতি আর রাষ্ট্র চালানো এক জিনিস নয়। চারিদিকে মানুষের অসন্তোষ প্রতিনিয়ত বাড়ছে। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা মহলের পাল্টাপাল্টি দাবি দাওয়া, সব মিলিয়ে চারপাশের পরিস্থিতি ক্রমশই কিন্তু জটিল রূপ নিচ্ছে।
বিএনপি সরকার এখন ডক্টর ইউনূসের আমলের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলোকে পুঁজি করে নিজেদের কোনোমতে পিঠ বাঁচানোর চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করবেন ডক্টর ইউনূসের উপদেষ্টাদের আর্থিক অনিয়ম, জুলাই জাদুঘরের লুটপাট কিংবা খোদ ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করানোর দাবিতে এখন বিএনপির লোকজনই কিন্তু সবথেকে বেশি সোচ্চার। কারণ বর্তমান বিএনপি সরকার ভালো করেই জানে জনগণের জমা ক্ষোভ থেকে নিজেদের বাঁচাতে হলে আগের ব্যবস্থার ঘাড়ে যে দুষ্ত্রুটি রয়েছে সেগুলো চাপিয়ে একটা বড় রাজনৈতিক নাটক সাজাতেই হবে। ডক্টর ইউনূসের সাথে সামান্যতম নমনীয়তা দেখালেও বিএনপি নিজেদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। তাই আত্মরক্ষার তাগিদে এই বিএনপি সরকার ডক্টর ইউনূসকে বলা চলে পুরোপুরিভাবে বলির পাঠা বানাতে কিন্তু বর্তমান সময়ে প্রস্তুত। সম্প্রতি কিন্তু আমরা দেখেছি আদালতে ডক্টর ইউনূসের নামে মামলা করতেও কিছু মানুষজন গিয়েছেন, বিএনপি পন্থী আইনজীবীরাও গিয়েছেন, আবার নির্দলীয় কিছু মানুষজনও গিয়েছেন। তবে আদালত ডক্টর ইউনূস চাওয়ার পূর্বে, ক্ষমতা ছাড়ার পূর্বে একটি সুরক্ষা আদেশ পাশ করে গিয়েছিলেন নিজের জন্য। মোটামুটি এটার কারণেই এখন পর্যন্ত কোনো মামলা নেয়নি। তবে এই সময় কিন্তু এই আগস্টেই শেষ হয়ে যাবে এবং আগস্ট শেষ হওয়ার পূর্বেই আমরা দেখতে পাচ্ছি আবারও আদালত পাড়ায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু বিভিন্ন ব্যক্তিবর্গ এগিয়ে এসেছেন। তাহলে কি? তাহলে আগস্ট শেষ হওয়ার পর আমরা হয়তোবা ডক্টর ইউনূসের বিরুদ্ধে নতুনভাবে, নতুন রূপে, নতুন অনেক মামলা মোকদ্দমা দেখতে পাবো। যেটা থেকে কিন্তু ডক্টর ইউনূসের যে অধ্যায়, সেই অধ্যায় পুরোপুরিভাবে ক্লোজ হয়ে যাওয়ার একটি সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। এরপরেই কিন্তু আসে বিএনপির চ্যাপ্টার। জনগণের যে ক্ষোভ, জনগণের যে রোষ, সেটা যেভাবে আসলে দিন দিন বাড়ছে, আশা প্রত্যাশা যেভাবে ডক্টর ইউনূসের কাছ থেকে চেয়েছিল, এখন বিএনপি সরকারের কাছ থেকে চাচ্ছে। কিন্তু নানাবিধ সংকটের কারণে সেই আশা প্রত্যাশা কিন্তু বিএনপি সরকার পূরণ করতে পারছে না। ফলে জনরোষ, জনগণের ক্ষোভ এখন কিন্তু ডক্টর ইউনূসের উপর থেকে সরে এসে বর্তমানে বিএনপি সরকারের উপর পড়ছে। এবং এটা কিন্তু বিএনপি সরকারের জন্য কখনোই আসলে শুভনীয় কোনো লক্ষণ নয়। এটা হচ্ছে সেই দ্বিতীয় অধ্যায়, যেটা শেখ হাসিনার অত্যন্ত চমকপ্রদ চালের অংশ। প্রথম অংশ, ডক্টর ইউনূস ছিলেন, ডক্টর ইউনূসের পতন হলো অত্যন্ত অসম্মানজনক ভাবে। এক কথায় বলা চলে জনগণের তীব্র ক্ষোভের কারণে। কারণ ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা ছাড়তে চাননি। তিনি চেয়েছিলেন ৫ বছর ক্ষমতা চালাতে, একটা পরিবর্তন করতে, সংস্কার করতে। কিন্তু তিনি কি সেগুলো পেরেছেন? তিনি সেগুলো পারেননি। বরঞ্চ নানাবিধ সংকট, নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তিনি একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। ঠিক একই প্ল্যান বর্তমান সময়ে কিন্তু বিএনপি সরকারের উপরও চলমান রয়েছে। এখানে যদি বিএনপি ব্যর্থ হয়, তাহলে শেখ হাসিনার তৃতীয় যে অধ্যায়, অর্থাৎ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার যে কথাবার্তা, এটি কিন্তু অনেকটাই সামনে চলে আসবে। এবং যদি এটি সামনে চলে আসে এবং শেখ হাসিনা যদি কোনোভাবে ডিসেম্বরে দেশে ফিরে আসেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একমাত্র সফল রাজনীতিবিদ হিসাবেই কিন্তু পরিগণিত হবেন। এবং এটা হচ্ছে তার সেই তৃতীয় অংশ রাজনীতির এবং শেষ অংশ। আর শেষ অংশে যে পাশ করবে বা শেষ অংশে যে সফল হবে, সেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে একক আধিপত্য বিস্তার করবে, একক অধিপতি হয়ে পরবর্তী রাজনৈতিক যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে। এটাই হচ্ছে বাস্তবতা। তবে প্রশ্ন হলো, বিএনপি কি এই কৌশল দিয়ে নিজেদের পতন ঠেকাতে পারবে? শেখ হাসিনার রাজনৈতিক চালের কথা যদি আমরা আবারও গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে তার প্রথম দুটি চাল কিন্তু শতভাগ সফল হয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে ব্যর্থ হয়েছেন এবং তার ফিরে আসার স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার তৃতীয় এবং চূড়ান্ত চালটি তোলা রয়েছে আগামী ডিসেম্বরের জন্য, যেটা আমরা পূর্বে বলেছি। এখন প্রশ্ন উঠছে, ডিসেম্বরে শেখ হাসিনা যদি সত্যিই কোনো বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটান কিংবা আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে থাকা সুসংগঠিত শক্তি যদি রাজপথে একযোগে আঘাত হানে,
তখন এই দুর্বল বিএনপি সরকারের অবস্থা আসলে কি দাঁড়াবে? দর্শক, আওয়ামী লীগের মতো একটি পুড় খাওয়া এবং দীর্ঘ লড়াই সংগ্রামের অভিজ্ঞতা সম্পন্ন দলের যে মাঠ পর্যায়ের সংযোগ, প্রশাসনের স্তরে স্তরে তাদের যে দীর্ঘদিনের শিকড় এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার যে রাজনৈতিক ওজন, সেটা প্রতিহত করা বা সেটাকে হারিয়ে দেওয়ার মতো বর্তমান রাজনৈতিক সামর্থ্য কি বিএনপি সরকারের রয়েছে? বিএনপি আজ ক্ষমতায় বসে বড় বড় কথা বলছে ঠিকই, কিন্তু তাদের সরকারের অভ্যন্তরীণ দিকে একটু নজর দিন। সেখানে কোন্দল, প্রশাসনের উপর দুর্বল নিয়ন্ত্রণ এবং জনসমর্থনের ক্ষণস্থায়ী রূপ তাদের প্রতিটি কাজেই কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। শেখ হাসিনা যদি ডিসেম্বরের শীতের দিনে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়ে দেন, তবে ডক্টর ইউনূসের সরকার যেভাবে আসলে নিঃশব্দে ভেঙে পড়েছিল, এই বিএনপি সরকারের পরিণতিও তার চেয়ে বিন্দুমাত্র ভিন্ন হবে না। তখন তারেক রহমান কিংবা মির্জা ফখরুলের মতো ব্যক্তিবর্গরা পুরো রাজনৈতিক যে কাঠামো গড়েছেন সেটা তাসের ঘরের মতো এক মুহূর্তে কিন্তু দিশেহারা হয়ে পড়বে। আর এদিকে ডক্টর ইউনূসের ব্যক্তিগত ও শারীরিক পরিস্থিতির কথা একটু ভালো করে ভাবুন। আগস্টের এই মাঝামাঝি সময় থেকে শুরু করে সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বর, এই ৪টা মাস তার জন্য কিন্তু এক চরম মনস্তাত্ত্বিক বিপর্যয় হয়ে দাঁড়াবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাকে ভাবতে হচ্ছে, আজ হয়তো দুদক তার পেছনে লাগবে, কাল হয়তো কোনো গ্রেফতারি পরোয়ানা আসবে। আর ডিসেম্বরে যদি সত্যি শেখ হাসিনার কোনো নাটকীয় পুনরাগমন ঘটে যায়, তবে তার পরিণতি আসলে কোথায় গিয়ে ঠেকবে? এই আতঙ্কে তার ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ডায়াবেটিস কিংবা হার্টের সমস্যা যে কোন পর্যায়ে পৌঁছাবে, তা কেবলমাত্র তিনি আসলে বর্তমানে অনুধাবন করতে পারছেন। দর্শক, ক্ষমতাগত নিষ্ঠুর আর মানুষের করতালি কত ক্ষণস্থায়ী, তার জীবনের এই শেষ প্রান্তে এসে তিনি আসলে আমার দৃষ্টিতে একদম হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছেন। রাজনীতিতে আবেগ দিয়ে আসলে কোনো স্থায়ী সাম্রাজ্য গড়া যায় না। বিএনপি সরকার আজ নিজেদের চূড়ান্ত বিজয়ী ভাবছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে তারা এমন এক ভঙ্গুর সিংহাসনে বসেছে যা প্রতিটি পায়া ভেতরে ভেতরে নড়বড়ে হয়ে গেছে। শেখ হাসিনার একটি তীব্র রাজনৈতিক ধাক্কা সামলানোর মতো রাজনৈতিক পরিপক্কতা কিংবা নৈতিক দৃঢ়তা বর্তমান বিএনপি সরকারের একদমই নেই বললেই চলে। ডিসেম্বরের সেই সম্ভাব্য ঝড় যদি একবার শুরু হয়, তাহলে ইতিহাস হয়তো ডক্টর ইউনূসের চেয়েও করুণ এবং বিপর্যয়কর পরিণতি লিখে রাখবে এই বিএনপি সরকারের জন্য। দর্শক, ক্ষমতা পাওয়ার চেয়ে ক্ষমতা রক্ষা করা যে কত গুণ কঠিন। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি খুব দ্রুতই কিন্তু সেই চরম সত্যের মুখোমুখি হতে যাচ্ছে এবং খুব দ্রুতই আমরা সেই বিষয়টি কিন্তু উপলব্ধি করতে পারবো। তবে একটা কথা আমি পরিশেষে বলতে চাই, সেটা হচ্ছে আমরা সাধারণ জনগণ শুধুমাত্র শান্তি চাই। যারা আমাদেরকে শান্তি দিবে, যারা আমাদেরকে স্থিতিশীল পরিবেশ দিবে, আমরা কিন্তু তাদের কথাই বলবো। আমরা কিন্তু তাদেরকেই চাইবো। সেই হিসাবে ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা, বিএনপির বর্তমান অবস্থা এবং শেখ হাসিনার ফিরে আসা এবং মানুষের যে কথাবার্তা, এই সবকিছু কিন্তু ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় আবার ক্ষমতায় আসবে এবং তারা এমনভাবে ক্ষমতার পুনর্বিন্যাস করবে যেখানে আসলে একমাত্র তাদের একক আধিপত্যই ভবিষ্যতের জন্য বরাদ্দ থাকবে এবং সেটা সম্ভব হবে যদি ডিসেম্বরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সফল হয়ে যায়। কিন্তু তারা যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যায়, তাহলে আমার দৃষ্টিতে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এখন অনেকেই বলছেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে বা আওয়ামী লীগ হারিয়ে গেছে। আমি মনে করি ডিসেম্বরে শেখ হাসিনার যে কথাবার্তা যদি ফাঁকা বুলি হিসাবে পরিগণিত হয়, তিনি যদি না ফিরে আসেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি এখানেই হয়তোবা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে। এখনকার মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী কোনো আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।